আমরা যখন কিশোর বয়স বা উঠতি তরুণ বয়সে ছিলাম তখনকার একটা লক্ষণ ছিল সুন্দরী মেয়েদের বাড়িতে চিঠি দেয়া আর উপরে ঢিল মারা। কি বলেন, ছিল না আশরাফ ভাই? ছিল ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হয়? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চুরি, ডাকাতি, ছিনতাই, গুম খুন বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রশ্নপত্র ফাঁস হয়, নকল বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে 40 বছর বয়সের লোক মুক্তিযোদ্ধা হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শিশু ধর্ষণ হয়, নারী নির্যাতন বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোট চুরি হয়, ভোট ডাকাতি হয়, আগের দিন ভোট হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের রিজার্ভ শূন্য হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি ওই যে আমার ভাই নুরুল হক নূর বলছিল যে ইসরায়েলের আর আমেরিকার উদাহরণ দিয়ে বাংলাদেশের শেখ হাসিনাকে আপনি গালি দিতে পারছেন, কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলতে পারছেন না, বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না। আমাদের ছোট ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সে কি আওয়ামী লীগের লুটপাটের কথা বলেছিল? সে কি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা বলেছিল? সে বাংলাদেশের অধিকারের কথা বলেছিল, আমাদের দেশে বর্ডার কিলিং এর কথা বলেছিল, আমাদের নদীর ন্যায্য পানির হিস্সার কথা বলেছিল। সেই জন্য আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের তৃষ্ণার্ত বুকের উপরে একের পর এক পদাঘাত করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আমি বলি, বাংলাদেশে ক্ষমতায় আছে আসলে এই বাংলাদেশের কোন দল না। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, তারা হচ্ছে বিজেপির একটা অঙ্গ সংগঠন। এই জন্য আমার ভাই রাশেদ প্রধানকে বাঁশ নিয়ে হামলা করা হয়, সেই জন্য আমার হেফাজতের ভাইকে গুম করা হয়েছে গতকালকে বা গত পরশু সেই হাটাজারি থেকে। সেই জন্য আমাদের এই আজকের যে ছাত্র নেতা নুরুল হক নুরুকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকের আমাদের রাজনৈতিক নেতা, তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের, জালাল ভাইকে কারাবরণ করতে হয়েছে, আজিজুল হক ইসলামাবাদীকে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে। এখানে আছেন আমার ভাই আব্দুল হালিম ভাই, ওনাদের রাজনৈতিক দলকে দিনের পর দিন কঠিন কারাবরণ, নৃশংসতার শিকার হতে হয়েছে। এই যে কালো দাড়িওয়ালা লোকটা দেখতে পাচ্ছেন, উনার পীর হচ্ছে চরমনাইয়ের পীর, কিন্তু উনি আবার আমাদের পীর। আমরা যারা তরুণরা আছি, আমরা ওনাকে আবার নানা কারণে পীর মানি। উনার দলের প্রার্থী, উনার দলের গুরুত্বপূর্ণ নেতাকে আপনারা দেখেছেন বরিশালের নির্বাচনে কিভাবে নির্লজ্জভাবে তাকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এই যে মমিনুল আমিন, তার এলাকায় তাকে কিভাবে তার নির্বাচনের প্রচারণার সময় তার উপর হামলা করা হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন কথা হচ্ছে ঘুরে দাঁড়াবো আমরা কিভাবে? কি আশ্চর্য, এটা একটা প্রশ্ন হইল। ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো তত্ত্ব লাগে? ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো থিওরি প্রডিউস করতে হয়? দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ যখন তার সর্বশান্ত হয়ে যায়, মানুষের জীবনের শেষ মুহূর্ত যখন হয়, আপনি দেখবেন, আপনি যখন একটা পিঁপড়াকেও মারতে যান, সেও কিন্তু শেষ মুহূর্তে হাত পা নেড়ে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কথা হচ্ছে আমরা আমাদের অস্তিত্বের সংকট, আমাদের অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি কি না। আমি একটা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটা গল্প বলেছিলাম, ছোটবেলায় পড়া, কার লেখা বলতে গেলে ভুল হইতে পারে, এজন্য বলতে চাই না। সেখানে একজন শিক্ষকের কথা বলা হয়েছে, যিনি জায়গিরদার থাকতেন, মানে আমরা যেটা বলি লজিং থাকতেন। তো তিনি যে মেয়েটাকে পড়াতেন, সেই মেয়েটা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু উনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র, যার কারণে উনি কখনো তার ছাত্রীর দিকে ভালো করে তাকান না, মাথা নিচু করে পড়ান। আর ওই মেয়ে যেহেতু খুব সুন্দরী, তার আশেপাশে বখাটে ছেলেরা সব সময় ওই মেয়েটাকে উত্তক্ত করত। একদিন
মেয়েটাকে পড়াচ্ছিলেন, হঠাৎ দেখলেন টিনের উপরে ধুম ধুম করে ইট নিক্ষেপ হচ্ছে। আমাদের এই যে আমরা যখন এই মানে কিশোর বয়স বা উঠতি তরুণ বয়সে ছিলাম, তখনকার একটা লক্ষণ ছিল সুন্দরী মেয়েদের বাড়িতে চিঠি দেয়া আর উপরে ঢিল মারা। কি বলেন, ছিল না আশরাফ ভাই? ছিল ছিল। তো এই শিক্ষক একটু ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার? তখন মেয়েটা বলতেছে, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আমি তো ভয় পাচ্ছি না। বলছে, এত আওয়াজ কিসের? বলছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো চোখটা তুলে কখন আমার দিকে তাকানো নাই। আপনার মধ্যে তো কোনো মানবিক, মানসিক এবং যেই এই তরুণ বয়সের যেই মানুষের যে স্পৃহা থাকে সেটাই নাই। আপনি এই সমস্ত ইটের ঝনঝনানির আওয়াজের অর্থ বুঝবেন না। এই কথার প্রেক্ষিতে ওই তালেব ইলমের মধ্যে এমন একটা আঘাত জাগ্রত হলো, সে চোখটা তুলে তার ছাত্রের দিকে তাকালো। তাকায় দেখলো, আরে এটা একটা অপরূপ সুন্দরী মেয়ে, এর দিকে তো আমি কখনো তাকাই নাই। এই তার পৌরুষত্ব জাগ্রত হলো এবং সে তার পরদিন নতুন রূপে আবির্ভূত হলো। সে রাস্তা দিয়ে আসার সময় যখন বখাটে ছেলেদেরকে দেখলো, সে ইচ্ছা মতো বখাটে ছেলেদেরকে পিটানো শুরু করলো। এবং সে যখন এই বখাটে ছেলেদেরকে পিটানো শুরু করলো, গ্রামের তরুণ, যুবক, বৃদ্ধ যারা আছে সবাই লাঠি নিয়ে ওই এক লাঠি পিটায় সমস্ত বখাটেদেরকে তার এলাকা থেকে ফিরিয়ে দিল, বের করে দিল।